ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ। আলোচনা বন্ধ না করে যুক্তি তুলে ধরার আহ্বান এনসিপির। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম। সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তারা ক্ষমতায় এতদিন ছিলেন না, তাদেরকে এফেক্ট করে নাই, এই কারণে তারা আসলে এই বিষয়গুলোতে একমত হবেন না। বিষয়টিকে এইভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেড হচ্ছে। এখন পর্যন্ত 12টি বিষয়ে ঐক্য রাজনৈতিক দলগুলোর দেশের জন্য ঐতিহাসিক দলিল তৈরির আশা কমিশনের। গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমত আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোনো একক দল নয়, সবার অংশগ্রহণেই পতন হয়েছে স্বৈরাচারের, মন্তব্য মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থান না হলে ভোটের স্বপ্ন দেখতে পারত না কেউ, জামালপুরে পদযাত্রায় নাহিদ। স্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে 34। স্কুলের শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উদ্যোগ বিমান বাহিনীর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে 25টি বোয়িং উড়োজাহাজ কিনছে সরকার, মিলবে বছরে একটি করে। বাণিজ্য বান্ধব রুট পরিকল্পনায় নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং আসাম থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলাভাষী মুসলমানদের, এক মাসে গুড়িয়ে দেয়া হলো 3500 বাড়িঘর। ভারতীয় হলেও বাংলাদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ। নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদে ঐকমত্য কমিশনের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। সাংবিধানিক পদের জন্য নিয়োগ কমিটি করলে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় জটিলতা তৈরির শঙ্কা দলটির। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপি। এখন পর্যন্ত 20টি বিষয়ের মধ্যে 12টিতে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ। মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 20তম দিনের সংলাপের শুরুতেই উত্তপ্ত আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। দলটির প্রতিনিধি জানান, নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে। এটি হলে সরকারের কাছে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে এবং নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি টু দি পার্লামেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি টু দি পিপুল, সেটা থাকবে, অথচ তার কাছে যথেষ্ট অথরিটি থাকবে না সরকার এবং রাষ্ট্র পরিচালনায়, সেটা ঠিক হবে না। আধ ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যে উত্তপ্ত আলোচনার টেবিলে আতঙ্ক হয়ে বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। ফায়ার অ্যালার্ম কেন হয়েছে তো বলা যাচ্ছে না। ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে বিএনপিকে একমত হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। ভুক্তভোগী হয়েছে নির্বাচনের কারণে, এই কারণেই শুধু নির্বাচন কমিশনের ব্যাপারে দলনিরপেক্ষ বডি হবে, সেটাতে তারা একমত হবেন। আর বাকি যে বডিগুলো আছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক বা ন্যায়পাল, সেই বিষয়গুলো তারা ক্ষমতায় এতদিন ছিলেন না, তাদেরকে এফেক্ট করে নাই, এই কারণে তারা আসলে এই বিষয়গুলোতে একমত হবেন না। বিষয়টিকে এইভাবে আমাদের কাছে রিপ্রেজেন্টেড হচ্ছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোতেও দলনিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন
তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন, এই আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐক্যমত কমিশনের সংলাপ। এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় ঐতিহাসিক দলিল জুলাই সনদ তৈরি করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষ করে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। তারপরে ইলেকশনকে সামনে রেখে আপনারা জানেন যে প্রচুর ডিসইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে, সামনে এটা আরো ইন্টেন্সিফাই করবে। তো এইটাকে সামনে রেখে ন্যাশনাল ইনফরমেশন একটা সেন্টার, যেখানে আমরা খুব দ্রুততার সাথে এই ডিসইনফরমেশনগুলোকে আমরা ডিবাঙ্ক করতে পারবো, সেইটার একটা ক্রিয়েট করার চিন্তা ভাবনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক বিশদ আলোচনা হয়েছে। চিফ অ্যাডভাইজার আমাদের হোম মিনিস্ট্রি বা পুলিশের এখানে বা যে একটা সেন্ট্রাল কমান্ড স্ট্রাকচার কিছুদিন আগে করা হয়েছে আপনারা জানেন, সেখানে একটা মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন, যাতে করে খুব দ্রুত এই আইন শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো ইনফরমেশন খুব দ্রুত কালেক্ট করা যায় এবং ওই দিনই ওই সময়ই এটা যাতে ডিসেমিনেট করা যায় এবং সেই জায়গায় প্রতিদিনই যাতে প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো যায় যে কোথায় কি কিভাবে হচ্ছে, কোথাকার সিচুয়েশনটা কি, এই প্রত্যেকটা বিষয় এবং খুব দ্রুততার সাথে, এবং এইটার থেকে আপনারা যাতে প্রতিনিয়ত সব সময় যাতে ইনফরমেশন পান সেই বিষয়ে জোরদার করতে বলা হয়েছে। এবং এই বিষয়ে প্রফেসর ইউনূস বারবার বলেছেন যে এই পুলিশের যে কাজগুলো অনেক ক্ষেত্রেই মানুষের কাছে আসছে না, এই একটা ইনফরমেশন সেন্টার বা একটা মিডিয়া সেন্টার না থাকার কারণে। পুলিশ অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজ করছেন, অনেক জায়গায় ইন্টারভেনশন ওরা খুব দ্রুতই করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের অনেকের কাছেই জানা থাকছে না। সেই জন্য এই মিডিয়া সেন্টারটা এটা এইভাবে কাজ করবে। আরো অনেক বিষয়ে আলোপ হয়েছে। আমার যিনি ডেপুটি প্রেস সেক্রেটারি আছেন উনি আরো একটু সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সেখানে এতক্ষণ ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আইন শৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান উপদেষ্টা। বিএনপির কোনো নেতাই জুলাই আন্দোলনে মুচলেকা দেয়নি। কোনো একক দল নয়, সবার অংশগ্রহণে এই আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর শাহবাগে আলোচনা সভায় তিনি আরও বলেন, দেশি বিদেশি চাপে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের চাঁদাবাজির ঘটনায় হতাশা জানান মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় রাজধানীর 6টি স্থানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করে যুবদল।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তার বক্তব্যে তিনি বলেন, নানা সমালোচনা হলেও বহু নির্যাতন নিপীড়নের পরও বিএনপির কোনো নেতাকর্মী মুচলেকা দেয়নি জুলাই আন্দোলনে। গণঅভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের চাঁদাবাজির ঘটনায় হতাশ গোটা জাতি। ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতা কর্মীদেরকে, এমনকি সিনিয়র নেতাদেরকে, আমাদের কোন নেতাই কিন্তু সেদিন কোনো মুচলেকা দেন নাই। বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্য বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করে। শেখ হাসিনার নির্দেশে গণহত্যা পরিচালিত হলেও 1 বছরেও তার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। দেশি বিদেশি চাপে বিএনপিকে বেকায়দায় ফেলা যাবে না দাবি করে তিনি বলেন, সংগ্রাম করেই অধিকার আদায় করে নিতে জানে এদেশের মানুষ। কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না। কেন পেলাম না? 1 বছর হয়ে গেল, হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল যে আমরা কারো কাছে মাথা নত করি না, আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না। গণতন্ত্র যাতে আর কখনোই বিঘ্নিত না হয়, রাস্তার মধ্যে মুখ থুবড়ে না পড়ে, তার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারের সম্মতি সবাই তো জানে। এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আসন্ন নির্বাচন মানুষ যাতে নির্ভয়ে করতে পারে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। জামালপুরে জুলাই পদযাত্রায় এ মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সংস্কার ছাড়া ভোট হলে মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এ সময় এনসিপির শীর্ষ নেতা সাফ জানিয়ে দেন, পিআর পদ্ধতিতে ঐক্য ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি। স্লোগানে মুখর রাজপথ। দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে সোমবার দুপুরে জামালপুর শহরে জুলাই পদযাত্রা। বৃষ্টির মধ্যেই ফৌজদারি মোড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভায় অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। নেতারা বলেন, সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই এ কাজে যারা বাধা দেবে, জাতি তাদের মনে রাখবে বলে সতর্ক করেন তারা। এর আগেও বহুবার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, কিন্তু সংস্কারের কথায় বারবার প্রতারিত হয়েছে। এবার আমরা আর প্রতারিত হব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নই দেখতে পারত না কেউ। সংস্কার ছাড়া ভোট হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। শুধুমাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক সংস্কার হয়, যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়, যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয়, এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি। এর আগে জামালপুর জেলা পরিষদ ডাকবাংলো মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় শেষে নাহিদ ইসলাম বলেন, পিআর পদ্ধতিতে ঐক্য ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি। আমরা বলেছিলাম যে উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে, এটা আসনের অনুসারে হওয়া যাবে না। ফলে উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐক্যমত আসেনি। তো সেই বিষয়ে ঐক্যমত না আসলে এই জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে এই বিষয়ে ঐক্যমত আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব। তবে আমরা চাই যে 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদটা তৈরি হয়ে যাক এবং এটা সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে এটা ঘোষিত হোক। নির্বাচন কমিশন, পুলিশ থেকে শুরু করে কেউই নিরপেক্ষ আচরণ করছে না অভিযোগ করে নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান নাহিদ। সময় সংবাদ, জামালপুর। এদিকে ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার আশা করেছে জামাতে ইসলামী। দুপুরে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত
পার্ক ইয়ংশিকের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শক্তিশালী ও মানবসম্পন্ন সংসদ গঠনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ার রাষ্ট্রদূত। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। আগামী নির্বাচনে বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক উন্নয়নশীল সম্ভাবনাময় দেশ গঠনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সম্ভব হলে আমরা এই দেশটাকে একটা করাপশন ফ্রি একটা সাস্টেনেবল ইকোনমির দিকে নিয়ে যেতে পারি। গত বছরের ২৮ জুলাই আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ মৃত্যুর তথ্য দেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। যদিও গণমাধ্যমের হিসেবে এই সংখ্যা ছিল ২ শতাধিক। এদিন ডিবি কার্যালয় থেকে জোর করে আদায় করা ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করা হয় নাহিদ ইসলামকে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে বলে অভিযোগ তুলে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন মুক্ত থাকা কয়েকজন সমন্বয়ক। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। এক এক করে ৫ সমন্বয়কের পর গত বছরের ২৮ জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের ৬ সমন্বয়ক। ভিডিওতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে কোটা সংস্কারের দাবি পূরণ হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছড়ায় সেটা আপনারা বিশ্বাস করবেন। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান মুক্ত থাকা ৩ সমন্বয়ক। সেই সঙ্গে সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে পরদিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। ডিবিতে যখন ছিলাম বাধ্যতামূলক আমাদের একটা পড়া স্ক্রিপ্ট পড়ানো হয়, তখনই আমাদের মনে হচ্ছিল এখান থেকে আমরা বের হই, এরপর আবার আমাদের সংগঠিত করে রাজপথে নামতে হবে। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় ১৪৭ মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যা সঠিক নয় বলেও জানান শিক্ষার্থীরা। সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত ১৪৭ জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে। ৫ আগস্টে ক্ষুব্ধ ছাত্র জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিভে গেল ক্ষুদে শিক্ষার্থী সাহিল ফারাবী আয়ানের জীবনও। বারবার সংশোধনীর পর সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৫ জন। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৩৩ জনের মধ্যে ২৭ জনই শিশু। এর মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা ৯ জনের। দগ্ধদের চিকিৎসায় দুপুরে জরুরি পর্যালোচনা ও মূল্যায়ন সভা করে বার্ন ইনস্টিটিউট। ঝরে পড়ছে একের পর এক ফুল, বাড়ছে হাসপাতালে কাতরানো শিশুদের পরিবারের শঙ্কাও। মাইলস্টোন ট্র্যাজেডিতে ১৪ বছরেই থেমে গেল সাহিল ফারাবী আয়ানের জীবন। ২১ জুলাই বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৪০% পুড়ে গিয়েছিল। এরপর থেকেই চিকিৎসাধীন ছিল জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। রোববার রাত ১:৩০টায় আইসিইউতে মারা যায় আয়ান। রাতেই তার মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ নিয়ে মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্ন ইনস্টিটিউটে নিহতের সংখ্যা ১৮। চিকিৎসাধীন ৩৩ জনের মধ্যে ২৭ জনই শিশু। এর মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন এবং গুরুতর অবস্থা ৯ জনের। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়ার মতো আছেন ১০ জন।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতের সংখ্যা নিয়ে আরেক দফা সংশোধনী দিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ সংশোধনীতে মৃতের সংখ্যা নামিয়ে আনা হয় ৩৩ জনে। আয়ানের মৃত্যুর পর প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৪-এ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই বিভীষিকাময় দুপুরের পর পেরিয়ে গেছে 1 সপ্তাহ। তবে স্মৃতি এখনও তাড়া করে ফিরছে ছাত্র, শিক্ষক আর অভিভাবকদের। ভাঙা দেয়াল আর পোড়া গাছের পাশে ফুটে ওঠা একটি ফুল যেন বলেছে জীবন থেমে থাকে না। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কুল ক্যাম্পাস, কিন্তু এখনও তাড়া করে ফিরছে সেই আতঙ্ক। ট্রমা কাটাতে কাউন্সেলিং ও চিকিৎসা দিতে সপ্তাহব্যাপী ক্যাম্প শুরু করেছে বিমান বাহিনী। তবে শ্রেণী কার্যক্রম কবে থেকে শুরু হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। ইটপাথরে আবৃত শহর ঢাকা, সেথায় এক স্বপ্ন সারথীর আঁকা। সবুজে সবুজে ক্যাম্পাস প্রশান্তিময়, শত প্রজাতির পুষ্পে পুষ্পময়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ঠিক পাশে থাকা সাইনবোর্ডের লেখা সত্যি প্রমাণ করতেই যেন পোড়া গাছেও দেখা মিলল ফুল। দুর্ঘটনার সপ্তাহ পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে স্কুল প্রাঙ্গণ। স্বাভাবিক হওয়ার প্রস্তুতির মাঝেও দুর্ঘটনার ভয়াবহতা এবং শিক্ষার্থী সহকর্মীদের হারানোর শোক তাড়া করে ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের। সবাইকে হেল্প করতো, বাচ্চারা আসলে ওদেরকে সামনে আগায় দিত, গার্ডিয়ানদের কাছে দিত, অনেক ভালো ছিল। আমাদের কাছে অনেক খারাপ লাগে, মনে হয় যে ওই ঘটনা আবার আমরা চোখের সামনে ভেসে আসতেছে এরকম। শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের কাউন্সেলিং এবং চিকিৎসার জন্য 7 দিন ব্যাপী অস্থায়ী মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। কাউন্সেলিংয়ে আসা অনেকেই এখনো মানসিকভাবে দুর্বল বলে জানালেন চিকিৎসকরা। আল্লাহ রক্ষা করছে, ওর 2টা ক্লাস ফ্রেন্ড চলে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক ওদের। তো এই ছেলেটা আসলে মানসিকভাবে ভয় পাচ্ছে। তাদেরকে আমি অনেক মিস করি। আমার এই যে এখন যেমন বিমান যাচ্ছে, তখন মাঝে মাঝে আমার অনেক জোরে বিমান যায়, তো আমার ভয় লাগে। সবারই একটা মেইন সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, তাছাড়া বড় কোনো ধরনের আসলে মানসিক সমস্যা নাই। সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। তবে কবে নাগাদ শ্রেণী কার্যক্রম শুরু হবে তা নিয়ে এখনো আসেনি কোনো সিদ্ধান্ত। মর্মান্তিক সেই দুর্ঘটনার 7 দিন পেরিয়ে গেলেও এখনও পোড়া গন্ধ কাটেনি এই জায়গা থেকে। শিক্ষা কার্যক্রম শুরু হবার প্রস্তুতি চলছে, হয়তো শুরু হয়ে যাবে শিক্ষা কার্যক্রম। তবে সেই প্রাণোজ্জ্বল শিক্ষা কার্যক্রম যে পূর্ণদমে চালানো সম্ভব হবে না তা কিন্তু বলাই যায়। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বিভিন্ন জেলায় এখনও অব্যাহত রয়েছে বৃষ্টি। চট্টগ্রাম ও বরিশালে ভারী বর্ষণে নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। সিটি কর্পোরেশনের গাফিলতিকে দুষছেন তারা। এদিকে লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত পটুয়াখালীর কয়েকটি গ্রাম। পানিতে টইটুম্বর চারপাশ, বৃষ্টির জন্য জমেছে হাঁটু পানি, জলাবদ্ধতায় চরম ভোগান্তি নগরবাসীর। সোমবার সকাল থেকে শুরু হয় ভারী বর্ষণ। এতে চট্টগ্রামের ওয়াসা, জিইসি, মেহেদীবাগ, আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে যায়। পানি ঢুকে যানবাহন চলাচলেও ব্যাঘাত সৃষ্টি হয়। জলবদ্ধতা থেকে পুরোপুরি পরিত্রাণ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। অনেক কষ্ট, আমি মনে 1 ঘন্টা ধরে শুধু এই জায়গার মধ্যে ঘুরতেছি, বাইরেতে পারতেছি না কোনো দিক দিয়ে। সবাই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উন্নতির কিছু দেখতেছি না, পানি লেগেই আছে চট্টগ্রাম শহরে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো, আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি, নালার কাজ আমরা চালাবো। অন্যদিকে বরিশালে মুন্সি গ্যারেজ, শীতলাখোলা মোড়, বগুড়া রোড সহ অন্যান্য নিচু এলাকারও একই অবস্থা। পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এর জন্য জনপ্রতিনিধিদের দুষলেন স্থানীয়রা। পানি উঠে তলায় যায়, ঘর বাড়ি সব জায়গায় পানি, মাল পার সব ভিজে যাইতেছে, কেউ খবরও নেয় না, কিছু না। এই কাজ চলতেছে বহুদিন ধরে, ওইখানে ড্রেনের কাজ চলে, কোনো উন্নতি দেখিনি কাজে, শুধু এই ভোগান্তি হইতেছে আমাদের। তবে জলাবদ্ধতার স্থায়ী সমাধানে প্রায় 80 কোটি টাকার প্রকল্প একনেকে ওঠার অপেক্ষায়, জানালেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। এখন একনেকে পাশের অপেক্ষা আছে, এটা যদি হয়ে যায় তাহলে আমাদের ড্রেনগুলো স্থায়ীভাবে একটা ব্যবস্থা হবে, খালগুলো হয়তো স্থায়ীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এছাড়া লোহালিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালী সদরের 15টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। ভেসে গেছে মাছের ঘের সহ ফসলি জমি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে তেজগাঁওয়ের পুরাতন পিএসসি ভবনে ব্রিফ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সরাসরি যাচ্ছে সেখানে। শিক্ষিকা
অভিভাবক, বৈমানিক এবং কর্মচারীদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের আশুর আরোগ্য কামনা করে আজকের এই প্রেস ব্রিফ শুরু করছি। পুরো দেশ ও জাতির সাথে আমরাও ঘটনার আকস্মিকতা ও ভয়াবহতা বাকরুদ্ধ ও মর্মাহত। আহতদের অবর্ণনীয় যন্ত্রণা এবং অভিভাবকদের মর্মবেদনার সাথে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, বিএনসিসি, মাইলস্টোন স্কুলের শিক্ষক শিক্ষার্থী সহ সকল ব্যক্তিবর্গকে যারা দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে অংশগ্রহণ করে মূল্যবান জীবন রক্ষায় সহায়তা করেছেন। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন, ঘটনার দিন বাংলাদেশ বিমান বাহিনী উদ্ধার কার্যে অংশগ্রহণ করে এবং একই দিনে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কাজে সহায়তার জন্য চীনের একটি বিশেষজ্ঞ দল আসার সম্ভাবনা রয়েছে। তদন্তে আন্তর্জাতিক সহায়তা দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করতে সহায়ক হবে বলে আমরা মনে করি। সম্মানিত বিমান বাহিনী প্রধান দুর্ঘটনার পরের দিন এক মিডিয়া ব্রিফিংয়ে আপনাদের অনেক প্রশ্ন এবং সংশয়ের উত্তর দিয়েছেন। পরবর্তীতে বিমান বাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্বের সাথে বিভিন্ন ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এ সকল কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পাদনের নিমিত্তে গত 21শে জুলাই 2025 তারিখে একজন এয়ার কমোডোর পদবীর কর্মকর্তার নেতৃত্বে জরুরি সহায়তা কেন্দ্র গঠন করা হয়। জরুরি সহায়তা কেন্দ্র হতে আহতদের চিকিৎসা, আহতদের অবস্থান ও চিকিৎসা সংক্রান্ত তথ্য, নিহতদের পরিচয় যাচাই ও পরিবারের সঙ্গে যোগাযোগ, নিহতদের দাফন ও সৎকার কার্যক্রম সমন্বয়, হাসপাতালে রক্তদাতা প্রেরণ, সংগ্রহে সহায়তা এবং যে কোনো জরুরি তথ্য পরামর্শ সহায়তায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত বিমান বাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরছি। গত 22 জুলাই 2025 তারিখে সম্মানিত বিমান বাহিনী প্রধান জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউট এবং সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। তিনি আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক সহ বিমান বিধ্বস্ত ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সকল সামরিক, অসামরিক ও স্বেচ্ছাসেবক সদস্য সহ যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং সঠিক চিকিৎসা প্রদানে গুরুত্ব আরোপ করেন। রাজধানীর তেজগাঁওয়ে মাইলস্টোন ট্র্যাজেডির বিষয়ে ব্রিফ করছে বাংলাদেশ বিমান বাহিনী। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছে বিমান বাহিনী। সকালে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল গাজীপুর মহানগরীর গাছা এলাকায় মাকিনের গ্রামের বাড়িতে আসেন। পরে নিহতের কবরে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অফ অনার প্রদান এবং রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতায় দোয়া প্রার্থনা করেন তারা। এদিকে একই ঘটনায় নিহত ভোলার মাসুমা বেগমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিমান বাহিনীর আরেকটি প্রতিনিধি দল। পরে নিহতের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় তার পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন হলে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্য কর্মীদের নিয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, হাসিনা সরকার যে পরিস্থিতি দেশে তৈরি করে গেছে তাতে সন্তানদের জীবনে ট্রমা নেমে এসেছে। এ সময় নতুন প্রজন্মের জন্য বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন স্বাস্থ্য উপদেষ্টা। আমরা যেন আর দলাদলি নয়, মত পার্থক্য নয়, একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যেকে নিবেদিত হই। আমাদের সন্তানদের জন্য আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করে যাই। তারা নানান মানসিক ট্রমার মধ্যে আছেন। আমাদের ডাক্তাররা, আমাদের নার্সরা, আমাদের টেকনোলজিস্টরা যতদিন হাসপাতালে ছিলেন তারা তাদের চিকিৎসা দিয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু, সব মন্ত্রণালয় মিলে যতটুকু পারা গেছে আমরা চেষ্টা করেছি। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়।
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের প্রায় ৩ কিলোমিটার অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সাগরের জোয়ারের ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড সড়কটির অন্তত 10টি স্থান। ঝুঁকির কারণে আপাতত ওই অংশে বন্ধ রয়েছে যান চলাচল। আর লবণাক্ত পানিতে কৃষি জমি ও ঘরবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কায় স্থানীয়রা। প্রাথমিকভাবে জিও ব্যাগ দিয়ে রক্ষার চেষ্টা চালালেও স্থায়ী সমাধানের দাবি স্থানীয়দের। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের উত্তাল জোয়ারে লণ্ডভণ্ড কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের অন্তত ৩ কিলোমিটার অংশ। পিচঢালা সড়ক ভেঙে পড়েছে কোথাও, কোথাও আবার ঢুকে পড়েছে সাগরের পানি। টেকনাফ 0 পয়েন্ট থেকে শিশু পার্ক পর্যন্ত সড়কটির অন্তত 10টি স্থান ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত, যেখানে তীব্র ভাঙনে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ভাঙনের ঝুঁকিতে বন্ধ রাখা হয়েছে 3 কিলোমিটার অংশে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন সাবরাং ও শাহপুরীর দ্বীপগামী যাত্রী ও চালকরা। আমরা আসছি একটু সামনে মেরিন ড্রাইভ দেখবো, কিন্তু পারতেছি না যেতে। ভাঙে গেছে, এখন আসছি আর যেতে পারছি না, আবার ব্যাক করতে হচ্ছে আমাদেরকে। ভাঙন কবলিত মেরিন ড্রাইভের বিপরীতে রয়েছে 20টি গ্রাম। চাষাবাদ হয়েছে কয়েক হাজার একর জমিতে। তাই সাগরের লবণাক্ত পানি ঢুকে পড়লে ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারে এবং ঘরবাড়ি প্লাবিত হওয়ার শঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। আর এভাবে যদি বাংতে থাকে তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে, কারণ আমাদের এখানে কৃষক, আমরা তো সবাই কৃষক এখানে। প্রাথমিকভাবে ভাঙন রোধে কাজ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। জিও ব্যাগ ফেলে ক্ষতিগ্রস্ত অংশ রক্ষা করার চেষ্টা চলছে। এটা যুগোপযোগী করার জন্য এখানে কংক্রিট থেকে শুরু করে আরো উন্নত কাজ করতে হবে। দেশের দীর্ঘতম মেরিন ড্রাইভ শুধু পর্যটনের জন্য নয়, সীমান্ত এলাকার সঙ্গে যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই দ্রুত সময়ের মধ্যে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আশুলিয়ার একটি বাসায় সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রতিবেশীরা জানান, মিন্টু মিয়া ববিতা দম্পতি রোববার রাতে রান্নার সময় হঠাৎ আগুনে দগ্ধ হন। সিলিন্ডারের লিকেজ থেকে জমে আগুন ধরে যায়। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কোরিয়া কুয়েত মৈত্রী হাসপাতাল এবং পরে ঢাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় তাদের। স্থানীয় ডিজাইনার ফ্যাশন লিমিটেডে চাকরি করেন এই দম্পতি। আগুন ধরছে, পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে। ওরা যখন চিৎকার পাটতাছে বাইরে হয়ে গেছে, তখন আমরা সবাই বের হইছি। পুরো শরীর ঝলসে গেছে একবার। আগুন নেবার পরে তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরের সময় আরো থাকছে। সাময়িক বিরতিতেও থামছে না ইসরায়েলের হামলা। গাজায় আরও 63 জনকে হত্যা, 34 জনই ছিলেন খাবারের অপেক্ষায়। বিপজ্জনক পর্যায়ে অপুষ্টি, আকাশপথে ত্রাণ পাঠালো জর্ডান ও আমিরাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে একযোগে 25টি বোয়িং উড়োজাহাজ কেনার সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব উড়োজাহাজ কয়েক বছরে সরবরাহ করা হবে বাংলাদেশকে। শুধু বোয়িং নয়, অন্য কোম্পানি থেকে উড়োজাহাজ কেনার ইঙ্গিত দিয়েছেন বাণিজ্য সচিব। তবে বাংলাদেশ বিমানের বহরে নতুন সংযোজন বাড়লেও লাভজনক করতে বাণিজ্য বান্ধব রুট পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় মার্কিন প্রশাসনের শুল্ক বাড়ানোর কঠোর সিদ্ধান্তে বাংলাদেশকেও ঢেলে সাজাতে হচ্ছে বাণিজ্য কূটকৌশল। এরই ধারাবাহিকতায় বিভিন্ন পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে দেশটি থেকে এক লাফে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বিমানগুলো কিনতে অর্ডার দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে প্রয়োজন সাপেক্ষেই উড়োজাহাজ কিনতে হবে। চাপ থাকায় প্রতি বছর একটি করে বিমান সরবরাহ করতে পারবে বোয়িং। এক্ষেত্রে চাহিদা পূরণে এয়ারবাসের দ্বারস্থ হতে পারে সরকার। আমরা তো 25টার অর্ডার দিয়েছি, অন্য অনেক দেশ মিলে শত শত বোয়িংয়ের অর্ডার দিয়েছে। তারা কত বছরে এগুলো করবে? তা আমাদের হয়তো বছরে একটা ভাগে পড়বে। আমাদের তো দরকার, আমাদের ফ্ল্যাগ ক্যারিয়ার হলো বেশিরভাগ বোয়িং নির্ভর। পাশাপাশি অন্য সোর্স থেকে এয়ারবাস বা অন্য আমরা কিনবো না তা তো নয়। এদিকে প্রতিটি নতুন উড়োজাহাজ কেনা বা লিজ নেয়ার আগে কোন কোন রুটে পরিচালিত হবে তা নির্ধারণ করতে হয় এয়ারলাইন্সকে। এজন্য বাংলাদেশ থেকে আকাশপথের 35% যাত্রী নিজেদের সেবা দেওয়ার লক্ষ্যে লাভজনক রুট পরিকল্পনা নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ট্রেড ডেফিসিটটা ব্যালেন্স করতে হবে বাংলাদেশের স্বার্থে, যে
বিমান যে ইয়েটা করছে, হ্যাঁ, পয়েন্ট টু পয়েন্ট অপারেট করে, যেখানে বাঙালি আছে ওখানে যায় আসে। এখন বিমানের যে ফ্লিটের যে এয়ারক্রাফট গুলো আছে সেগুলোরই বোধ হয় 68 to 70% ইউটিলাইজেশন। চিরকাল এভাবে এটা চলতে পারে না। আমাদের এখানে দেখতে হবে যে 34টা এয়ারলাইন আছে অপারেট করে, প্যাসেঞ্জার আছে বলেই এখান থেকে অপারেট করে। প্যাসেঞ্জারের আমার মনে হয় 30% যদি বিমান নিতে পারে তাহলেও বিমান 30টা পর্যন্ত এয়ারক্রাফট ইউটিলাইজ করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে কয়েকটি বিমান সরবরাহ করার বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে বোয়িংয়ের কাছ থেকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ব্যাংক হিসেবে 13 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। একই সঙ্গে এসব অর্থের উৎস হিসেবে বৈধ কোনো ব্যবসা খুঁজে না পেয়ে মামলা করেছে সংস্থাটি। এজাহারে বলা হয়েছে, রাদওয়ান মুজিব সিদ্দিক নিজ নামে প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়াও আয়কর নথিতে ব্যবসার আয়ের কথা উল্লেখ থাকলেও মূলধনের কোনো তথ্য নেই। দুদকের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে এ মামলা করেন। ববির বিরুদ্ধে CRI এর নামে অর্থ লুট সহ আরও একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান করছে সংস্থাটি। রাজধানীর বিয়ামে এসি বিস্ফোরণে নয়, 2 কর্মচারী মারা গিয়েছিল নথিপত্র ধ্বংস করতে গিয়ে। 2.5 মাস তদন্ত করে এ তথ্য দিয়েছে PBI। সকালে রাজধানীর কল্যাণপুরের PBI কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ ঘটনায় গত 25 জুলাই ঢাকা ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা SM জাহিদুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ বিয়ামে অবস্থিত BCS প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নথি ধ্বংস করার জন্য পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে ভাড়া করে ঘটনার 2-3 মাস আগে কুড়িগ্রাম থেকে এনে মগবাজারে একটি হোটেলে রাখে। সঙ্গে যুক্ত করে বিয়ামের অফিস সহায়ক আব্দুল মালেক ও গাড়ি চালক ফারুককে 10 থেকে 12 লাখ টাকায় এদের রাজি করান জাহিদ। পরিকল্পনা মতো গেল 27 ফেব্রুয়ারি রাত 2:30টার দিকে আশরাফুল ওই ভবনে ঢুকে 5ম তলার CCTV বন্ধ করে। এরপর মালেক ও ফারুক সেই কক্ষে প্রবেশ করে পেট্রোল দিয়ে নথিপত্র জ্বালিয়ে দেওয়ার চেষ্টা চালায়। পেট্রোলের মাত্রা বেশি হওয়ায় বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই মারা যায় মালেক ও ফারুক। পরবর্তীতে ওই ঘটনাকে এসি বিস্ফোরণ বলে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে জাহিদ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিই এবং সেখান থেকে আমাদের কিছু ছবি ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেয়। এই ছবিগুলো ওই কর্তৃপক্ষকে দেখানোর পরে ওনারা বলে যে এই লোকটার নাম আশরাফুল, এই লোকটি এই অফিসে প্রায় আসতেন, যে 2 জন মারা গেছে এবং ওই অফিসের যে প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তার সাথে এর একটা সখ্যতা ছিল। পরবর্তীতে ওনার একটি মোবাইল নাম্বার আমরা পাই। মোবাইল নাম্বার আমরা অ্যানালাইসিস করে দেখি যে হ্যাঁ, ঘটনার সময়ে তার অবস্থান ওইখানে ছিল। অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারতের আসাম রাজ্য থেকে উচ্ছেদ করা হচ্ছে বাংলা ভাষাভাষী মুসলমানদের। রাজ্য সরকারের তথ্য মতে গত 1 মাসে গুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় 3,500 বাড়িঘর। খোলা জায়গায় বসবাস করছেন হাজারো মানুষ। ভুক্তভোগীরা বলছেন, বাংলাদেশে আখ্যা দিয়ে তাদের তাড়িয়ে দিতে চায় স্থানীয় সরকার। তবে নিজেদের ভারতীয় নাগরিক বলেই দাবি তাদের। প্রশাসনের এমন পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাষা এবং ধর্মভিত্তিক বৈষম্য হিসেবে আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। শত শত বাড়িঘর গুড়িয়ে দেওয়ার এই দৃশ্য ভারতের আসামের। রাজ্যটিতে গত 1 মাসেই ভেঙে ফেলা হয়েছে প্রায় 3,400 বাংলা ভাষাভাষী মুসলমান পরিবারের ঘর। সরকারিভাবে বাড়ি গুড়িয়ে দেওয়ার পর মাথার উপর আর কোনো ছাদ নেই তাদের। অস্থায়ী শিবিরেই দিন কাটাচ্ছেন উচ্ছেদ হওয়া হাজারো পরিবার। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ, এটি কেবল বসতভিটা উচ্ছেদ নয়, বরং একটি সম্প্রদায়কে দেশছাড়া করার মতো পদক্ষেপ। নরেন্দ্র মোদীর দল বিজেপি যেখানে ভোটের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে 2021 সাল থেকে শুরু হয়েছে ধারাবাহিক উচ্ছেদ অভিযান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরই মধ্যে 160 বর্গ কিলোমিটার এলাকা থেকে 50,000-এরও বেশি মানুষকে উচ্ছেদ করা হয়েছে, যাদের বেশিরভাগই বাঙালি মুসলমান। রাজ্য সরকারের দাবি, এই এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। তবে উচ্ছেদ হওয়া ভুক্তভোগীরা বলছেন তারা ভারতীয় নাগরিক। बोलता है हम
ওরা বলে আমরা বাংলাদেশি। আমরা কেন বাংলাদেশি হব? আমাদের কাছে সব প্রমাণ আছে। বাবার দাদার নাগরিকত্বের সব পুরানো কাগজপত্র আছে। আর কত প্রমাণ লাগবে তাদের? যে অভিযোগগুলো আমাদের উপর চাপানো হচ্ছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। যদি সত্যি কোনো বাংলাদেশি থাকে তাহলে আমরা সবাই চাই সরকার যেন তাদের ফেরত পাঠায়। ওরা আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, তারপর আমরা এই ক্যাম্পে চলে এসেছি। সরকার আমাদের কোনো খোঁজ নেয়নি, প্রশাসন থেকে কেউ আসেনি। এই ক্যাম্পে গরিব মানুষজন থাকছে যাদের ঠিকমতো খাবারও জোটে না। সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন বিজেপিকে সুযোগ করে দিয়েছে মুসলিম বিরোধী মনোভাবকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। হামাসের বিরুদ্ধে জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থায় দেশটির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দ্রুত ঠিক করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হামাস বলছে অবরোধ আর অনাহারের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে নেওয়ার কোনো অর্থই হয় না। এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে গাজায় একদিনে আরও 63 ফিলিস্তিনি নিহত হয়েছেন। বোমার আওয়াজ আর আর্তনাদ এই যেন গাজাবাসীর নিত্যদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। স্থানীয় সময় রোববার উপত্যকাটির খান ইউনিস, বনি সুহেলা সহ বেশ কিছু জায়গায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ত্রাণকে ফাঁদ হিসেবে ব্যবহার করেও হত্যার অভিযোগ রয়েছে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, হামাস গাজায় দুর্ভিক্ষের মিথ্যা ও প্রতারণামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, তাদের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে। গাজায় ন্যূনতম পরিমাণে ত্রাণ সরবরাহ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। হামাসকে ধ্বংস করা এবং আমাদের জিম্মিদের মুক্তি দেওয়ার লক্ষ্যে আমরা লড়াই এবং আলোচনা পরিচালনায় অগ্রগতি করছি। আমরা যে পথই বেছে নিই না কেন, আমাদের মানবিক সরবরাহের ন্যূনতম প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। তবে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা লড়াই চালিয়ে যাব। এ অবস্থায় গাজা পরিস্থিতি সম্পর্কে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, অবরুদ্ধ অঞ্চলটিতে একের পর এক হামলা না চালিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানে আসা উচিত। আমি বলেছিলাম, যখন তুমি গাজার অধিকাংশ মানুষকে হত্যা করে ফেলবে, তুমি হামাসের সাথে কোনো চুক্তি করতে পারবে না। তারা তাদের হাল ছেড়ে দিলে মনে করবে যে এটাই তাদের শেষ। হয়েছেও তাই। হঠাৎ করে কঠোর হয়ে পড়েছে হামাস। তারা আর বাসিন্দাদের ফেরত দিতে চান না, আর তাই ইসরায়েলকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এদিকে হামাস বলছে, চলমান অবরোধ ও অনাহারের মধ্যে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন। তাদের দাবি, জনগণের কাছে খাদ্য ও ওষুধের তাৎক্ষণিক ও মর্যাদাপূর্ণ সরবরাহই প্রমাণ করবে যে এই আলোচনা অব্যাহত রাখা আদৌ সার্থক কিনা। যদিও ট্রাম্প হামাসকে যুদ্ধবিরতি প্রক্রিয়ায় অগ্রগতি না হওয়ার জন্য দায়ী করেছেন। রুশ গণমাধ্যম আরটির প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু ক্ষুধাকে অস্ত্র করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন 1000-এর বেশি ইহুদি ধর্মযাজক। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ এবং ইসরায়েলের ইহুদি পণ্ডিত ও ধর্মযাজকেরা একটি খোলা চিঠিতে এই অভিযোগ করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রাজনৈতিক পট পরিবর্তনের 1 বছর পরও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের কোনো উন্নতি ছোঁয়া লাগেনি। দীর্ঘ 2 দশক পর উত্তরের লাখো মানুষ বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএল ম্যাচ দেখার স্বপ্ন দেখলেও কাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। দেশের অন্যতম সেরা উইকেট শহীদ চান্দু স্টেডিয়ামের। দ্রুতই এই ভেন্যুতে আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের দাবি ক্রীড়াপ্রেমীদের। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। শ্যাওলাপাড়া গ্যালারিতে ভাঙাচোরা চেহারার অকেজো ফ্ল্যাট লাইট জানান দিচ্ছে একসময়ের আন্তর্জাতিক স্টেডিয়ামটির বেহাল দশার। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে 2004 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আইসিসি স্বীকৃতি পাওয়ার পর একটি টেস্ট আর 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় এই ভেন্যুতে। 2006 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় স্টেডিয়ামটিতে। এরপর টানা 19 বছর বগুড়ায় হয়নি আন্তর্জাতিক কোনো ক্রিকেট ম্যাচ। এমনকি নির্মাণের 2 দশকে স্টেডিয়াম সংস্কারে একটি টাকাও বরাদ্দ দেয়নি বিসিবি। শুধু উইকেট রক্ষণাবেক্ষণের জন্য মাসে 5 থেকে 20,000 টাকা ব্যয় করে সংস্থাটি। তাই দ্রুত স্টেডিয়ামের যাবতীয় সংস্কার শেষে খেলা ফেরানোর দাবি স্থানীয়দের। বিসিবি কাছে আগেও যেমন ছিল বগুড়া, আমার কাছে কেন জানি মনে হয়েছে এখনও ওই আগের জায়গাতেই বিসিবি অবস্থান করছে এবং বগুড়াকে নিয়ে তাদের ভাবনা যে খুব পজিটিভ
এটা মনে হয়নি। প্রায় 1 বছর হয়ে গেল যে বগুড়া স্টেডিয়ামের কাজ হবে, কিন্তু এখনো কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পারি নাই। ক্রিকেট বোর্ডের কাছে আমাদের আবেদন, নর্থ বেঙ্গলের এই ইন্টারন্যাশনাল ভেন্যু যেন আবার পুরাতন রূপে ফিরে আসে, এই মাঠের সংস্কার হয়। জাতীয় পর্যায়ের ক্রিকেটাররা বরাবরই প্রশংসা করে থাকে শহীদ চান্দু স্টেডিয়ামের উইকেটের। বিভিন্ন সময় এখানে অনুষ্ঠিত হয়েছে বাংলা টাইগার্স AHP'র ক্যাম্প। এরপরও বিসিবি নজর দেয়নি স্টেডিয়ামটির দিকে। সংস্কারের অভাবে উপযুক্ত পরিবেশ না থাকায় সহসা এই ভেন্যুতে BPL এর ম্যাচ আয়োজন সম্ভব নয়। মাঠ নিয়ে, উইকেট নিয়ে কোনো সমস্যা নেই, শুধু যদি আমরা ফিল্টারেশন কাজ একটু বাকি আছে সেটা যদি করে ফেলতে পারি আর কোনো সমস্যা নেই। আর হোটেল, চমৎকার হোটেল আছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা আশ্বাস দিলেন দ্রুত স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কারের। প্রাথমিকভাবে একটা এখানে পরিদর্শন টিম এসেছিল, সেটা দেখে গিয়েছে এবং খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করে দেবে। শহীদ চান্দু স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 24,000। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট, নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টার প্রতিবাদ, আলোচনা বন্ধ না করে যুক্তি তুলে ধরার আহ্বান এনসিপির। কোনো একক দল নয়, সবার অংশগ্রহণে পতন হয়েছে স্বৈরাচারের মন্তব্য মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থান না হলে ভোটের স্বপ্ন দেখতে পারত না কেউ, জামালপুরে পদযাত্রায় নাহিদ। এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, প্রাণহানির সংখ্যা বেড়ে 34। স্কুলের শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের উদ্যোগ বিমান বাহিনীর। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।